এটা দেখে মনে হচ্ছে যে খুবই সহজ বা ইজি ম্যাথ, কিন্তু আসলে এর মধ্যে আপেক্ষিক বেগের পুরো বেসিকটাই এর মধ্যে একটা অঙ্কের মধ্যে অন্তর্নিহিত আছে। তাই এটা আপেক্ষিক বেগের একদম কোর বেসিক ম্যাথ, ঠিক আছে? সো তুমি যদি এটা খুব ভালোভাবে বুঝো তখন আপেক্ষিক বেগের পুরো কনসেপ্ট পুরো ক্লিয়ার, আর কোনো অঙ্কে আপেক্ষিক বেগ সংক্রান্ত সমস্যা হওয়ার কথা না আশা করি, ঠিক আছে? হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পোটেনশিয়াল বুয়েটিয়ান অ্যাডভান্স লেভেল ম্যাথ প্র্যাকটিস প্রবলেমের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আপেক্ষিক বেগ সংক্রান্ত খুবই একটা দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি, যেটা পরীক্ষায় হুবহু কমন আসার সম্ভাবনাও অনেক বেশি, ঠিক আছে? কারণ আমরা জানি অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু আপেক্ষিক বেগ থেকে যথেষ্ট কোশ্চেন এসে থাকে, ঠিক আছে? এবং আপেক্ষিক বেগ নিয়ে আমাদের রিটেনে আসার মতো খুবই একটা দারুণ একটা প্রশ্ন আছে, যেটা দিয়ে তুমি এই একটা প্রশ্ন যদি একটু ভালোভাবে বুঝে সলভ করো, তাহলে আপেক্ষিক বেগ সংক্রান্ত ধারণা তোমার অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে, আর কখনো ভুল হবে না আশা করি। সেই সাথে আপেক্ষিক বেগের সাথে কি আমাদের ভেক্টরের বৃষ্টির অঙ্কগুলো মিল আছে, ফলে এটা তুমি যদি করো ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমাদের সাথে থাকো, ভিডিওটা ভালোভাবে দেখো, তাহলে অবশ্যই তোমার এই আপেক্ষিক বেগের পাশাপাশি বৃষ্টির যে অঙ্কগুলো আছে সেগুলোর কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে। সো ভিডিওটা হতে চলেছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবা। আসো শুরু করি। প্রথমে আমরা প্রশ্নটা কি বলা আছে একটু ভালোভাবে দেখে নিই। দেখো যে পশ্চিম দিকে এত বেগে গতিশীল একজন ব্যক্তির কাছে মনে হয় বায়ু দক্ষিণ দিক হতে প্রবাহিত হচ্ছে। ওকে, লোকটির বেগ দ্বিগুণ করলে তার কাছে মনে হয় বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, তাহলে বায়ুর বেগের মান ও দিক নির্ণয় করতে হবে। তাহলে একটা ব্যক্তি একদিকে হেঁটে যাচ্ছে, তখন তার কাছে প্রথমে মনে হলো বেগ বাতাসে একদিক থেকে আসছে, সে যখন তার বেগ বাড়াই দিল তখন মনে হলো তার বাতাসে আরেক দিক থেকে আসছে। তাহলে এটার উপর ভিত্তি করে আমাদের কি করতে হবে? বায়ুর বেগের মান, বেগের প্রকৃত মান এবং দিক নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে এই সমস্ত অঙ্কগুলো আপেক্ষিক বেগের অঙ্ক করতে হলে অবশ্যই তোমাকে আগে কি করতে হবে? চিত্র আঁকায় নিতে হবে। ফলে আমরা কি করি, আগে এই যে ডাটাটা বলা আছে এটাকে আমরা যদি চিত্রে দেখাই তাহলে দেখি কেমন হয়। এবং সবসময় কি আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ভালোভাবে মার্ক করবা। তাহলে উপরে আমরা কি জানি? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ওকে, এইভাবে ডিরেকশনগুলো দিব, সবসময় উপরে নর্থ দিবা, তাহলে আমাদের সবসময় তোমার যে কোনো বইয়ের সাথে বা যে কোনো জায়গায় অঙ্ক করতে সুবিধা হবে। এবং সবসময় এটাই আসলে নিয়ম, উপরে সবসময় নর্থ। ওকে, তাহলে কি বলা আছে? পশ্চিম দিকে। তাহলে পশ্চিম দিকে একজন ব্যক্তি যাচ্ছিল, ঠিক আছে? পশ্চিম, তাহলে ওয়েস্ট। তাহলে ওই কত বেগে? 4 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে একজন ব্যক্তি এইদিকে। ওকে, তাহলে ব্যক্তির বেগ ছিল এইদিকে। তাহলে আমরা ব্যক্তি মানে আমরা ভিএম, ওকে, ম্যান আমরা ভিএম ধরলাম, যে ভিএম ছিল এইদিকে গতিশীল এখন ব্যক্তির কাছে মনে হয় বায়ু দক্ষিণ দিক হতে। তাহলে এই ব্যক্তির কাছে গতিশীল অবস্থায় মনে হচ্ছিল বায়ু দক্ষিণ দিক হতে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এই ভাষাটা খুবই ইম্পর্টেন্ট। দক্ষিণ দিক হতে, দিক হতে আর দিকে, ঠিক আছে? আপেক্ষিক বেগের অঙ্কে এই যে দিকে যাচ্ছে নাকি দিক হতে আসছে বা দিক হতে যাচ্ছে, এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। বাতাস দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে যদি বলা হয়, তাহলে আমাদের কি হবে? দিকটা হবে উপর থেকে নিচের দিকে। আর বলছে কি দেখো এখানে দক্ষিণ দিক হতে, দক্ষিণ দিক হতে মানে দক্ষিণ দিক থেকে উত্তরের দিকে যাচ্ছে। হতে যখনই বলবে তাহলে ওই দিক থেকে তার বিপরীত দিকে, তার বাতাসটা আসলে এই দিকে। ওকে, দক্ষিণ দিক হতে যাচ্ছে মানে দক্ষিণ দিক থেকে কোন দিকে যাবে? অবশ্যই উত্তরের দিকে যাবে। তাহলে দক্ষিণ দিক হতে মানে আসলে বাতাসটা এই দিকে যাচ্ছে। তাহলে এই অবস্থায়, তাহলে এই অবস্থায় আসো, তাহলে আমাদের বাতাসের বেগটা আসলে কোন দিকে ছিল সেটা আমরা আগে দেখি, যে বাতাস কোন দিকে গেলে আমাদের কাছে এই আমাদের এই দিকটা এইদিকে বলে মনে হতে পারে। আপেক্ষিক বেগের লব্ধির ক্ষেত্রে আমরা কি জানি? যে ব্যক্তি বা যে আপেক্ষিক বেগ আমাদের হচ্ছে কি করবে? দেখবে, যার সাপেক্ষে আমরা মাপি তাকে সবসময় কি করতে হয়? উল্টা দিকে নিতে হয়। তাহলে ব্যক্তি আপেক্ষিক, ব্যক্তির সাপেক্ষে যেহেতু আপেক্ষিক বেগ, তাহলে আগে আমরা কি করবো? ব্যক্তির বেগটাকে উল্টা দিকে নিয়ে নিব। তাহলে মাইনাস ভিএম আসলে এই দিকে থাকবে। তাহলে এইটা একটা ভেক্টর, এইটা তার লব্ধি। আপেক্ষিক বেগের লব্ধি হচ্ছে এইটা, কারণ আপেক্ষিক অবস্থা দেখছে এইটা। তাহলে আপেক্ষিক লব্ধি এইটা, তাহলে অবশ্যই বাতাসের বেগটা কোন দিকে থাকবে? এই দুটার বাইরের দিকে থাকবে, ঠিক আছে? কারণ লব্ধি তো দুটার মাঝখানে থাকতে হয়। তাহলে তোমরা অবশ্যই জানো যে লব্ধি সবসময় দুইটা ভেক্টরের মাঝে থাকে। তাহলে লব্ধি তৈরি করছে কে? এই মাইনাস ভিএম, এই ভেক্টরের সাথে বাতাসের যে প্রকৃত বেগ, দুজন মিলে লব্ধি তৈরি করে এইটা আছে। তাহলে বাতাস অবশ্যই এই দিকে, তাহলে বাতাস এই দিকে কোনো একদিকে আছে, এই বরাবর হয়তো বাতাস প্রবাহিত হচ্ছিল। তাহলে বাতাসটা আসলে এই দিকে যাচ্ছিল। তাহলে বাতাসের বেগটা আসলে যে এই বরাবর ছিল, এইদিকে কোন এক বরাবর, কোনটা আমরা এক্সাক্ট জানি না, সেটা তো আমরা নির্ণয় করবো, কিন্তু এই বরাবরই হবে অবশ্যই, এই কোয়াড্রেন্টে বা আমাদের দক্ষিণ পশ্চিমের মাঝামাঝি, বা এইদিকে আমরা বলতে পারি যে হ্যাঁ দক্ষিণ পূর্বের মাঝামাঝি থেকে এসে আমাদের পশ্চিম এবং উত্তরের মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছিল। এইরকম হবে, তবেই আমাদের এইটার এবং এইটার আপেক্ষিক লব্ধি এই বরাবর কাজ করতে পারবে। আশা করি বুঝতে পারছো।
তাহলে আপেক্ষিক লব্ধির এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, যে সবসময় যার সাপেক্ষে আপেক্ষিক লব্ধি করব তাকে আগে উল্টা দিকে নিব, তার সাপেক্ষে লব্ধি হবে। তাহলে তার সাপেক্ষে নরমাল লব্ধি যখন আমরা উল্টা দিকে নিয়ে নিব তখন আর বিয়োগ ভাবা লাগবে না, নরমাল ভেক্টরের সামান্তরিক সূত্রের মতো যে লব্ধি হয় সেটা। তাহলে এটা একটা ভেক্টর, এটা আপেক্ষিক লব্ধি, তাহলে অপরটা ভেক্টর অবশ্যই এই পাশে হবে, কারণ লব্ধি ভেক্টরদের মাঝে থাকবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে কি আসছে, যে আমাদের দেওয়া আছে কি এই ভিএম এর মানটা দেওয়া আছে, তাহলে ভিএম এর মান আমরা জানি, এটার মান দেওয়া আছে 4 কিলোমিটার/আওয়ার এককে, ঠিক আছে, আর কোনো বেগ দেওয়া নাই, ওকে, আর কোনো বেগ দেওয়া নাই। কিন্তু আমরা এখানে একটা জিনিস তো বুঝতে পারছি যে এইটার সাপেক্ষে এই যে কোণটা এটা তো 90 ডিগ্রি, তাহলে এটা 90, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের এই ব্যক্তির সাপেক্ষে লব্ধির দিক। তাহলে আমরা এখানে ব্যক্তির সাপেক্ষে লব্ধির দিকের যে সূত্র সেটা যদি অ্যাপ্লাই করি, ওকে, তাহলে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি পাচ্ছি দেখো, যে আমরা জানি কি tan θ, তাহলে tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি ইকুয়াল টু কত হবে, যে লব্ধি যার সাথে কোণ তৈরি করে তাকে দিতে হয় ভেক্টরের নিচে, তাহলে কার সাথে, এটা ভিএম এর সাপেক্ষে, তাহলে ভিএম নিচে থাকলো, তাহলে উপরে আসবে কি ভিএ, ভিএ সাইন আলফা। আলফা কোনটা, আলফা হচ্ছে এই যে এইটার সাপেক্ষে এই কোণ, এই টোটাল কোণটাকে ধরলাম আমরা আলফা, ওকে। তাহলে এটা হচ্ছে ভেক্টরদের মধ্যবর্তী কোণ আলফা, আর লব্ধি ভেক্টরের সাথে লব্ধির যে কোণ সেটা ছিল 90, সেজন্য আমার tan θ এর মান 90 হলো। তাহলে ভিএম প্লাস ভিএ কস আলফা, ওকে, আলফার মানটাও আমরা জানি না, ভি এর মানটাও আমরা জানি না। তাহলে tan 90 এর মান আমরা কি জানি, অসংজ্ঞায়িত, তার মানে অবশ্যই হরটা 0, তাহলে হরটা যদি 0 হয় তাহলে ভিএম প্লাস ভিএ কস আলফা, ওকে, এইটার মান আসছে কত 0। এটা যদি 0 হয় তাহলে এখান থেকে আমরা কিসের মান পাচ্ছি, বাতাসের বেগের একটা উপাংশের মান আমরা পেয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে ভিএ কস আলফার মান আমরা পাচ্ছি, ভিএ কস আলফার মান মাইনাস ভিএম, আর ভিএম এর মান কত ছিল 4, তাহলে -4, তাহলে ভিএ কস আলফা দুটার গুণফল একসাথে পাচ্ছি -4, ওকে। তাহলে এটা আমরা 1 নম্বর ইকুয়েশন হিসেবে রেখে দিলাম, ঠিক আছে, পরে কাজে লাগাবো। এন্ড পরবর্তীতে আরেকটা ক্ষেত্র বলে দিয়েছে, কি কইছে, যে লোকটির বেগ দ্বিগুণ করলে, তাহলে এখন লোকের বেগ যেটা ছিল তার দ্বিগুণ করা হয়েছে বেগটা, তাহলে আমরা এই বেগটাকে দ্বিগুণ করে দিব, মানে 8 কিলোমিটার/আওয়ার করে দিব। দ্বিগুণ করে দিলে তার কাছে মনে হয় বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে, তাহলে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে, ওকে। তাহলে এক চিত্রের মধ্যে তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমরা আরেকটা চিত্র আঁকাতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এখানে আরেকটা ছোট করে চিত্র আঁকাই দিই, এই চিত্রের সমাধান করি। এখন কি বলা আছে শর্ত, যে লোকের বেগ এখন দ্বিগুণ হয়ে গেছে, বাতাসের বেগ তো ডিরেকশন চেঞ্জ করেনি, তাহলে আমরা আগে থেকে যদি বলছি যে বাতাসের বেগ তো আমাদের এই বরাবর ছিলই, তাহলে ভিএ কিন্তু এই বরাবরই আছে, ওকে, ভিএ ডিরেকশন চেঞ্জ হয়নি, ভিএ আগে যে বরাবর ছিল ওই বরাবরই আছে, ব্যক্তিরও দিক চেঞ্জ হয়নি, ব্যক্তি শুধুমাত্র কি করছে বেগের মান বাড়াই দিছে, তাহলে 10-এর কাছে কি হয়ে গেছে, মানে 4-এর কাছে 8 দ্বিগুণ করে দিছে, একই দিকে ব্যক্তিও একই দিকে যাচ্ছিল পশ্চিমের দিকেই, ঠিক আছে, ফলে তার উল্টা দিকে তো আমাদের দিকে দিতে হবে, -ভিএম হিসেবে এই পাশে আসবে এখন, এবং মাত্র হিসেবে 8, এখন সে 8 কিলোমিটার/আওয়ার বেগে দ্বিগুণ বেগে যাচ্ছে। ফলে আমরা কি বলতে পারি, যে এদের মধ্যবর্তী যে কোণ আলফা এটাও চেঞ্জ হয়নি, সবই ঠিক আছে, বাতাসের বেগ যেদিকে ছিল ওইদিকেই ছিল, ব্যক্তি একই দিকে চলছে, কেবল কি চেঞ্জ হয়েছে, ব্যক্তির বেগটা চেঞ্জ হয়ে গেছে, বেগের মান দিক চেঞ্জ হয়নি, ব্যক্তি একই দিকে সেই পশ্চিম দিকে যাচ্ছিল, তার উল্টা আপেক্ষিক বেগ হিসাবে তাকে পূর্ব দিকে নিয়েছি আমরা, ওকে, শুধু মান চেঞ্জ হয়েছে। আর ব্যক্তির বেগের মান যখন চেঞ্জ হয়ে যায়, যে কোনো একটা ভেক্টরের মান চেঞ্জ হলে কি লব্ধি চেঞ্জ হয়ে যায়, ফলে লব্ধির মান এবং দিক দুটাই চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই অবস্থায় লব্ধি বেগটা কোন দিকে আছে, লোকটির মনে হয়েছে এখন বায়ু দক্ষিণ পশ্চিম, দেখো দক্ষিণ পশ্চিম দিক থেকে, আবার দিকে না, দক্ষিণ পশ্চিম দিক থেকে, তাহলে দক্ষিণ পশ্চিম দিক থেকে, তার মানে এখন লব্ধিটা হয়ে গেছে এই বরাবর, ঠিক আছে, এই বরাবর লব্ধিটা কাজ করতেছে। তাহলে এখন ফাইনাল লব্ধি যদি আমরা বলি, ফাইনাল লব্ধি এই বরাবর, এইদিকে দক্ষিণ পশ্চিম দিক থেকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল লব্ধি, ওকে, প্রবাহিত হচ্ছে। এন্ড দক্ষিণ পশ্চিম যখন এইভাবে বলে দিবে তোমাকে দক্ষিণ পশ্চিম, এটার মানে কিন্তু আসলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, একদম মাঝ বরাবর, ঠিক আছে, কোনো জায়গায় যখন দিকের সাপেক্ষে দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব যখনই বলবে এটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল সবসময় আমাদের নির্দেশ করবে, মাঝ বরাবর একদম মাঝামাঝি। ফলে এখন আমরা বলতে পারি এখন লব্ধি কি করছে, এটার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এখন লব্ধির যে কোণ সেটা আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ওকে। তাহলে আবার যদি আমরা সেই একই সূত্র অ্যাপ্লাই করি তাহলে এখন আমরা লিখতে পারবো কি tan 45 ডিগ্রি, ওকে। তাহলে এখন যদি আমরা tan 45 ডিগ্রি ইউজ করি লব্ধির দিকের সূত্রই, tan 45 ডিগ্রি কার সাথে, সেই একই ভিএম এর সাথে, ওকে। তাহলে আমরা ভিএম নিচে থাকলো,
তারপরে আমাদের কি আছে ভিএ, তাহলে ভিএ সাইন আলফা উপরে, ভিএ সাইন আলফা ডিভাইড বাই ভিএ কজ আলফা। ওকে, এখন দেখো tan 45 তো 1, tan 45 যদি 1, তাহলে এই মানটা আমরা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি যে এইটার এটা সমান, তাহলে এইটার এটা সমান, তাহলে ভিএ সাইন আলফার মান আমরা পেয়ে যাচ্ছি, তাহলে ভিএ সাইন আলফা, ভিএ সাইন আলফার মানটা কত আসে যে ভিএম প্লাস ভিএ কজ আলফা, আর ভিএম এর মান কত 8, ভিএম এর মান 8 আর ভিএ কজ আলফার মান ছিল কত -4, তাহলে আমরা যদি একবারে মান দুটো বসাই দিই তাহলে 8 - 4, তার মানে এটা আছে +4, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। ভিএ কজ আলফা -4 আর ভিএ সাইন আলফা +4, ঠিক আছে। জাস্ট আমরা ভিএ কজ আলফা -4 বসাই দিছি, আর ভিএম এর মান তো এখন 8। ওকে, মান যখন তখন তো মাইনাস দেখবো না, মাইনাস তো জাস্ট আপেক্ষিক দিক হিসাবে, ভেক্টরের মান তো আর মাইনাস হবে না, ঠিক আছে। তাহলে এইটা এখন যদি আমরা 1 আর 2 দেখো কি করি, অনুপাত করি, 1 আর 2 অনুপাত করলে ভিএ ভিএ তো আমাদের ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2/1 যদি আমরা করি তাহলে আসো 2/1, 2/1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। তাহলে 2/1 নম্বর ইকুয়েশন করলে আমরা কি পাচ্ছি, tan আলফার মান -1। ওকে, tan আলফা -1, আর tan আলফা যদি -1 হয় ফলে এখান থেকে আমরা প্রথম আলফার মান পেয়ে গেছি, যে বাতাস আসলে কোন দিকে যাচ্ছিল সেটা আমরা বলে ফেলতে পারছি, যে আলফার মান tan আলফা -1 হলে কত হয় 135 ডিগ্রি, 135 90 + 45 সেই হিসাবে 135 ডিগ্রি। তার মানে বাতাস পূর্ব দিকের সাথে 135 ডিগ্রি কোণে, পূর্ব দিকের সাথে 135 ডিগ্রি কোণ করে আমাদের পশ্চিম বা আমরা বলতে পারি উত্তর পশ্চিম দিকে যাচ্ছিল, অথবা এই দিকে যদি 135 হয় তাহলে এটা কত হবে 45, তাহলে আমরা বলতে পারি বাতাস আসলে প্রকৃতপক্ষে যে এই পশ্চিম এবং উত্তর, তাহলে পশ্চিম উত্তরের মাঝামাঝি দিয়ে যাচ্ছিল, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছিল, ঠিক আছে, একদম মাঝামাঝি, এইভাবে আমরা দিকটা বলতে পারি। তাহলে আলফার মান পেয়ে গেছি। এখন আলফার মান যদি আমরা যে কোনো একটা ইনপুট করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, যে ভি এর মান পেয়ে যাব। তাহলে আসো আমরা 2 থেকে করি, তাহলে 2 হতে ভি এর মান কত 4/sin 135, তাহলে sin 135 মান কত, sin 35 মানে দেখো যে cos 45 মানে 1/√2, তাহলে আমাদের কত হয়ে যাবে 4√2। ওকে, তাহলে ভি এর মান আসবে এটার মান 1/√2, তাহলে 45 এর মান, হ্যাঁ আমাদের cos 45 1/√2 একই, ঠিক আছে, ওই পাশে উল্টাই দিলে 4√2, তাহলে ভি এর মান আসছে 4√2, ঠিক আছে। তাহলে বাতাসের বেগ হচ্ছে এটা 4√2, এবং বাতাসের বেগের প্রকৃত দিক কোন দিকে হবে, যে আমরা দুইভাবে বলতে পারি, যে দক্ষিণ পশ্চিম হতে দক্ষিণ পূর্ব যদি বলি তাহলে আমরা বলবো দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছিল, তাহলে বাতাস দক্ষিণ পূর্ব দিক থেকে বা দক্ষিণ পূর্বের একদম মাঝামাঝি বরাবর প্রবাহিত হচ্ছিল, এবং বাতাসের বেগ ছিল 4√2। ওকে, তাহলে আশা করি আপেক্ষিক বেগের কনসেপ্ট তোমাদের অবশ্যই ক্লিয়ার হয়েছে। কোনো জায়গায় বুঝতে যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা ভিডিওটা আরেকবার দেখো, রিমাইন্ড করে, ঠিক আছে, ব্যাক করে আরেকবার ক্লিয়ার করো, প্রত্যেকটা স্টেপ আমরা বোঝাই দিচ্ছি, তুমি খাতায় হাতে লিখে করো, খালি চোখে দেখো না, ঠিক আছে। ম্যাথ কিন্তু আসলে দেখার বিষয় না, দেখলে মনে হয় যে ইজি, তো তুমি যখন এটা ঢেকে রেখে বা এটা বাদ দিয়ে তুমি নিজে সমাধান করতে যাবা তখন তুমি বুঝতে পারবা ম্যাথের মধ্যে আসলে কি ট্রিক্স আছে বা কখনো কোথায় কোনটা কাজে লাগবে। এই জন্য ম্যাথ সবসময় কি করবা, চোখ বুলাবো না কখনো, যে কোনো সমাধান হোক আর যাই হোক চোখ বুলাইলে মনে হয় যে ম্যাথ ইজি, এটা আমি পারি, ওই সেম ম্যাথে যখন পরে তোমার কাছে আসবে পরীক্ষায় তুমি কিন্তু অর্ধেক পারবা, অর্ধেকে আটকাই যাবা, বা একদম শেষ মুহূর্তে গিয়ে আটকাই যাবে এমন একটা জায়গায় যেখানে গিয়ে তোমার পরীক্ষা হলে যথেষ্ট সময় নষ্ট হয়ে যাবে, তারপরে তোমার মাথা হ্যাং হয়ে যাবে যে আমি তো এটা পারি, সহজ অঙ্ক করে আসছি তাও মিলছে না। এই জন্য ম্যাথ খুবই যারা শুধুমাত্র চোখ বুলাই যাও তাদের জন্য বারবার রিকোয়েস্ট আমরা বলতেছি, ঠিক আছে। প্র্যাকটিক্যাল লাইফে অনেক দেখছি, ঠিক আছে, অনেককে দেখছি যে এই অবস্থা করে পরীক্ষার হলে গিয়ে কিন্তু সে অঙ্ক করে আসতে পারেনি, ঠিক আছে, তার জানা প্রশ্ন করা প্রশ্ন কিন্তু সে হাতে প্র্যাকটিস না করে শুধু এই চোখ বুলাই গেছে, পারি ঠিকই, কিন্তু কোনো একটা জায়গায় কোনো একটা যে দিকের কারণে কোনো একটা কারণে যে আমাদের এখানে প্লাস মাইনাস বা দিক কার সাথে নিব এইভাবে যে কোনো এক জায়গায় আটকাই গেলে কিন্তু বিপদ, পরীক্ষার হলে বসে তোমার মাথা হ্যাং হয়ে যাবে। একটা জানা অঙ্ক যখন তোমার আটকাই যাবে বা ভুল হয়ে যাবে, দেখবি অ্যান্সার আসতেছে না, তখন তুমি কিন্তু আসলে ঘাবড়াই যাবে বা তোমার ব্রেন অটোমেটিক তোমার ভিতরে একটা প্যানিক তৈরি হয়ে যাবে, ঠিক আছে, পরীক্ষা খারাপ হয়ে যাবে। এই জন্য শুধু চোখ বলালে হবে না, তুমি ম্যাথগুলো অবশ্যই প্রত্যেকটা ম্যাথ প্রথমে তুমি ভিডিওতে দেখলা, ঠিক আছে, এখন তুমি ভিডিও পজ করে শুধু ম্যাথটা তুলে নিয়ে খাতায় প্র্যাকটিস করো, করে অ্যান্সার মিলাই দেখো যে হ্যাঁ তুমি পারছো কিনা। তুমি তোমার মতো সলভ করো, আমি আমার মতো করছি, তোমার তো আমার মতো করার দরকার নাই। তুমি যেই কনসেপ্ট বুঝো, যেভাবে তুমি এতদিন শিখছো তুমি সেভাবে করো। আগে যেভাবে করে আসছো আপেক্ষিক বেগ যদি কেউ তোমাকে অন্য নিয়মে শিখাই থাকে এবং সেটা যদি তুমি আয়ত্ত করে শিখে থাকো, তুমি ভালো পারো, তুমি সেই নিয়মেই করতে পারো, কোনো সমস্যা নেই। এই নিয়মেই করতে হবে তা তোমার কথা নাই, তুমি তোমার মতো করে সলভ করে দেখো অ্যান্সার মিলাতে পারো কিনা। ওকে, তাহলে খুবই একটা দারুণ ম্যাথ, এটা দেখে মনে হচ্ছে যে খুবই সহজ বা ইজি ম্যাথ,
কিন্তু আসলে এর মধ্যে আপেক্ষিক বেগের পুরো বেসিকটাই এর মধ্যে একটা অঙ্কের মধ্যে অন্তর্নিহিত আছে। তাই এটা আপেক্ষিক বেগের একদম কোর বেসিক ম্যাথ, ঠিক আছে? সো তুমি যদি এইটা খুব ভালোভাবে বুঝো তখন আপেক্ষিক বেগের পুরো কনসেপ্ট পুরো ক্লিয়ার, আর কোনো অঙ্কে আপেক্ষিক বেগ সংক্রান্ত সমস্যা হওয়ার কথা না আশা করি, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, আরো ভালো কোনো ম্যাথ নিয়ে, ঠিক আছে? সেই সাথে এগুলো প্র্যাকটিস করতে থাকো আর আমাদের সাথে থাকো। চ্যানেলটা একটু আমাদেরকে লাইক শেয়ার করে দাও প্লিজ, লাইক শেয়ার করে দিয়ে আমাদের কমিউনিটিটা আরেকটু গ্রোথটা বাড়ানোর চেষ্টা করি আমরা সবাই মিলে একসাথে, তাহলে অবশ্যই হবে, ঠিক আছে? যত বেশি আমরা অডিয়েন্স পাবো তত বেশি আমরা কিন্তু ভিডিও বেশি বেশি আপলোড দিব, অবশ্যই দিব। তোমরা রিকোয়েস্ট করলে আমরা অবশ্যই না দিতে পারবো না, ঠিক আছে? অবশ্যই দিতে থাকবো। তাই তোমাদের কাছে অনুরোধ, নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমরা তোমাদের পরিচিত ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমাদের চ্যানেলটা সাজেস্ট করবো, যেন সবাই এখান থেকে আমাদের কি হয় অন্তত যতটুকু পারি উপকৃত হওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে আমরা সবাই সবাইকে সাথে হেল্প করি, সমস্যা কি, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।